আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অপ্রতিরোধ্য ছিল। তাদেরকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশে অন্য কোনো দল ছিল না। যদিও 1973 সালে আওয়ামী লীগকে বামপন্থীরা চ্যালেঞ্জ করেছিল নির্বাচনের মাঠে, কিন্তু বর্তমান সময়ে এই বামপন্থীদের অস্তিত্বও নেই। 1975 সালের 15ই আগস্টের প্রেক্ষাপটের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর আরেকটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেন এবং তিনিও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালে যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা সেই বিএনপি ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগকে ভোটের মাঠে চ্যালেঞ্জ করার মতো দল কিন্তু তৈরি হয়ে যায় এবং এই দুইটা দল একে অন্যকে চ্যালেঞ্জ করার মতো শক্তি অর্জন করে। এর পরবর্তীতে আসলে আওয়ামী লীগ এবং বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যাওয়ার মতো তৃতীয় কোনো শক্তির উত্থান হয়নি। যদিও জাতীয় পার্টি তৃতীয় স্থানে ছিল, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো সেরকম সক্ষমতা জাতীয় পার্টির তৈরি হয়নি। 5 আগস্টের পর আরেকটা তৃতীয় শক্তির উত্থান হতে যাচ্ছে, সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। অনেকেই ধারণা করছেন যে এই জামাত নীরব বিপ্লব ঘটিয়ে দিতে পারে, যেমন পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই যেভাবে নীরব বিপ্লব ঘটিয়েছিল, সেরকম একটা নীরব বিপ্লব ঘটিয়ে দিতে পারে জামাত ইসলাম। এবং বাংলাদেশে যেসব বামপন্থী বুদ্ধিজীবীরা রয়েছেন, এরাও কিন্তু এখন বিশ্বাস করা শুরু করেছে যে জামাত যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে তিনটা শক্তির মুখোমুখি লড়াই হবে: আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জামাতের এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যাওয়ার মতো সেই সক্ষমতা তৈরি হয়নি, বা সেটা আমি এখন পর্যন্ত দেখতেছি না। যদিও নির্বাচন হতে আরও অনেক সময় লাগবে, তাই আগামী নির্বাচনের পর পরিপূর্ণভাবে বোঝা যাবে যে আসলে জামাত আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা তৈরি করতে পারছে কিনা। বা নির্বাচন যেহেতু আরও 1 থেকে 1.5 বছর পরে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নির্বাচনের আগে মোটামুটি বোঝা যাবে যে জামাত আসলে আওয়ামী লীগ বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে কিনা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এটা স্পষ্টভাবে আপনাকে স্বীকার করতে হবে যে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে পারে শুধুমাত্র বিএনপি এবং বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ। এখন পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে। যদিও বর্তমানে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কোণঠাসা অবস্থায় রয়েছে এবং তারা এখন পর্যন্ত রাজনীতিতে তারা সক্রিয় হতে পারছে না, তাই অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগ আর রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন সেটা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নাকি শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগ, সেটা প্রশ্ন রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, আর শেখ হাসিনা আওয়ামী লীগকে বাইরে থেকে নেতৃত্ব দেবে, কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। এবং আওয়ামী লীগের পক্ষে খুব শক্তিশালীভাবে কাজ করে যাচ্ছে ভারত। এবং আপনারা এটাও স্বীকার করবেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব অনেক রয়েছে এবং সেই প্রভাবটা আসলে আওয়ামী লীগের পক্ষেই যাবে। 5 আগস্টের পর আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এটা বুঝতে পারবেন যে বিএনপি অজনপ্রিয় হওয়ার মতো অনেকগুলো কর্মকাণ্ড করেছেন, কিন্তু বিএনপি যতটা অপকর্ম করছে তার চাইতে বেশি কিন্তু বিএনপির বিরুদ্ধে প্রচার প্রচারণা হচ্ছে। এটা সত্যি কথা এবং এটা হলো বাস্তবতা। এখন যদি বিএনপির অবস্থা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে বিএনপির প্রধান মিত্র জামাত ইসলামী কিন্তু বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। বামপন্থীদের মূল আদর্শ কি, এটা যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন, তাহলে
বামপন্থীদের কাছে সবচাইতে বিশ্বাসযোগ্য দল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু বামপন্থীরা এখন প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কাজ করার মতো সেরকম অবস্থাতে আওয়ামী লীগ এখন নেই। তাই প্রকাশ্যে বামপন্থীরা কখনো আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করতে পারবে না। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যেই নেতৃত্বস্থানীয় যেসব লোকগুলো রয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে এই নেতৃত্বস্থানীয় লোকগুলোর মধ্যে আসলে ভারতের এজেন্ট রয়েছে। এবং বিগত আওয়ামী লীগের শাসনামল যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন এই বিএনপির নেতৃত্বস্থানীয় এইসব নেতাদের কারণে বিএনপি কখনো বড় ধরনের আন্দোলনে যেতে পারেনি। এমনকি আওয়ামী লীগের বিগত 16 বছরে বিএনপি একটা আন্দোলনের ডাকও দিতে পারেনি, বা তারা রাস্তায় সেরকম আন্দোলনের ডাক দিয়ে তারা রাস্তায় থেকেছে এরকম একটা সিঙ্গেল প্রমাণও কেউ দেখাতে পারবে না। মানে এই বিএনপি নেতারা কিন্তু হরতালের ডাক দিয়ে তারা বাসায় ঘুমিয়েছে। এবং কিছু নেতাকর্মীরা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট মিছিল করে সেটার ছবি উঠিয়ে তারেক রহমানের কাছে পাঠিয়ে দিয়েছে। মানে আমি যেটা মনে করছি যে বিএনপির যে হাইকমান্ড ছিল, এই হাইকমান্ডকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতো কিন্তু ভারত, এবং সেটার অনেকগুলো প্রমাণও রয়েছে, সেটা হয়তো অন্য কোনো দিন বলবো। কিন্তু মোট কথা হচ্ছে যে বিএনপির মধ্যে যে বামপন্থীরা রয়েছে, এই বামপন্থীরা কিন্তু ভারতের ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবে না। তাই আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপিকে অজনপ্রিয় করে তুলতে বা বিএনপির জনপ্রিয়তা কমাতে এই বামপন্থী নেতারা ইচ্ছাকৃতভাবে নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছে। এমনকি ইসলামিক দলগুলোকে বিএনপির শত্রুতেও পরিণত করছে এবং তারা ইসলামিক দলগুলোর মুখোমুখিও হচ্ছে। সবগুলো মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এবং আওয়ামী লীগ এখন বর্তমানে যেই কোণঠাসা অবস্থায় রয়েছে, এই অবস্থায় বিএনপিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই। তাই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে, এই জনপ্রিয়তা দিয়ে যদি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হয় তাহলে বিএনপিকে অজনপ্রিয় করে তুলতে হবে। আর সেই কাজগুলোই করে যাচ্ছে এই বর্তমান সরকারের যারা বামপন্থী উপদেষ্টারা রয়েছেন তারা, এবং বিএনপির মধ্যে যে বামপন্থীরা রয়েছে তারা। মূল কথাটা হচ্ছে বাংলাদেশের সবগুলো বামপন্থী মিলে আসলে এখন চেষ্টা করছে যে বিএনপিকে যে কোনো মূল্যে অজনপ্রিয় করে তোলা, এবং সেই কাজটাতে বামপন্থীরা কিন্তু সফল হচ্ছে বলে আমি মনে করছি। বিএনপি এবং জামাতকে একে অন্যের মুখোমুখি করিয়ে সেই দুইটা দলকে ব্যালেন্স করে আসলে আওয়ামী লীগ যাতে তাদের সেই জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায় যেতে পারে সেরকম কিন্তু রাস্তা কিন্তু তৈরি করে দিচ্ছে। যেমন যদি ব্যাপকভাবে ইসলামিক দলগুলো জনপ্রিয় হয় বা জামাত যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে কিন্তু জামাত বা ইসলামিক দল ক্ষমতায় চলে আসবে। আবার যদি ইসলামিক দলগুলো যদি জনপ্রিয়তা না পায় তাহলে কিন্তু বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এই কারণে বিএনপিকে আসলে ইসলাম বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করে বা জিয়াউর রহমানের মূল আদর্শ থেকে বিএনপিকে সরিয়ে সেটাকে উপস্থাপন করে বিএনপিকে প্রথমে অজনপ্রিয় করা এবং ইসলামিক দলগুলো যাতে ব্যাপকভাবে জনপ্রিয় না হয়ে যায় সেই চেষ্টা করা, এমনকি ইসলামিক দলগুলো যাতে জোটবদ্ধ হতে না পারে সেই প্রক্রিয়াও কিন্তু চলছে। এমনকি জামাতকে সম্পূর্ণরূপে একলা করে রাখারও অনেকগুলো প্রক্রিয়া চলতেছে। যেমন বাংলাদেশে যে মাজারগুলোতে আক্রমণ হয়েছে বা মাজার ভাঙা হয়েছে, এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশে যে সুন্নি সম্প্রদায় রয়েছে এই সুন্নি সম্প্রদায়কে জামাতের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। মানে জামাতকে কিন্তু এই সুন্নিদের একটা শত্রুতে পরিণত করার জন্য কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। আবার যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইসলামিক বাকি যেই দলগুলো ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন চরমনাই, হেফাজত সহ যেসব ইসলামিক দলগুলো সহ একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যেও আসলে অনেক জায়গায় বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে এবং সেটা খুব কৌশলে। আর সেটা করছে কিন্তু এই বর্তমান সরকারের মধ্যে যেসব বামপন্থীরা রয়েছে তাদের প্ররোচনায়। এটা যদি আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। মানে বামপন্থীদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামপন্থীরা যাতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে না যায়, আবার বিএনপি যাতে অজনপ্রিয় হয়। আর এই সুযোগে আওয়ামী লীগের যেই ভোট ব্যাংক রয়েছে, শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক দিয়ে
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা এবং এটাকে সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে বামপন্থীরা। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।